আর সাথে সাথে বিস্ফোরণ ঘটল একক নীল। আবার খালা রান্নাঘরে কাজ করতেছিল, চুলায় ছায়ের পানি বসিয়েছে। এই মুহূর্তে খালা আমার জন্য ডেঞ্জার জোন। খালাকে এই বাসা থেকে বের করারও কোনো উপায় নেই। আর এই বাসায় খালা থাকলে সৌভিকের কান ভাঙাতে খালাই বদ্ধপরিকর। খালাই নিয়ে বিনিয়ে অনেক কথাই বলতে পারে, আর সেসব কথা সৌভিকের মন বিষাক্ত করে দিবে। যেহেতু খালাকে এই বাসায় থেকে বের করে দিতে পারবো না, সেহেতু খালার বেঁচে থাকার কোনো অধিকারও নেই। খালাকে আমি দরকার হলে মেরে ফেলবো, আপাতত খালাকে ভয় দেখাতে হবে। আমিও রান্নাঘরে গেলাম। খালা চুলায় বসানো পানিতে ছায়ের পাতা দিয়েছে সবে। খালা সাধারণত সুতি শাড়ি পরে। খালা কি যেন পেছন দিক ঘুরে নিতে যাচ্ছিল। আমি সুযোগ বুঝে খালার আঁচলটা গ্যাসের চুলায় জ্বালিয়ে দিয়ে আস্তে করে বের হয়ে আসলাম। বের হওয়ার মিনিট 3 পর খালা চেঁচিয়ে উঠল। টুকটুকি আমার কোলে থেকে বলে উঠল, মামনি, নানমণি কাঁদছে, দেখো গিয়ে কি হয়েছে। আমি টুকটুকির কথার পাত্তা না দিয়ে অন্য কথা ভাবছি আমার আর সৌভিকের মাঝে যে আসবে আমি তাকে এভাবেই সরিয়ে দিব। আমার ভালোবাসা আগুন ধরাতে চেয়ে আসবে, আমি তাকেই আগুন ধরিয়ে দিব। ভেতরে ভেতরে হাসছি আজকে খালার শেষ সময়টা কতটা অসহায়ত্বে কাটবে, এসব ভেবে যেন নিজের মধ্যে আত্মশুদ্ধি পাচ্ছিলাম। ভাবনার এক পর্যায়ে লক্ষ্য করলাম খালা আমার সামনে বেশ জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। খালার শাড়ির আঁচলের বেশিরভাগ অংশ পুড়ে ছায়। তিনি আমার দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললেন, মারে, এত জোরে চিৎকার দিলাম, তোমার কানে কি যায়নি? আমার শাড়িতে আগুন লেগেছিল, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কি করব? সময় মতো যদি বুদ্ধি না করে পানি ডালতাম, আমি তো আজকে পুড়ে ছাই হয়ে যেতাম, বলে হু হু করে কাঁদতে লাগলো খালা। খালার এই কান্না আমাকে ভীষণভাবে ফেরা দিচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে। তবে খালার সাথে এমন খারাপ ব্যবহার করলে হিতে বিপরীত হবে। আমি চুপ হয়ে আছি। মৃদু গলায় বললাম, খালা, আমি তো টুকটুকিকে নিয়ে ব্যস্ত ছিলাম, আপনার চিৎকার তো শুনিনি। আর আমার হাত তো ব্যান্ডেজ করা, সেই ব্যথাতেও আশেপাশের কিছু কানে আসছে না। আমি তো রান্নাঘরে গিয়ে দেখলাম আপনি কত সুন্দর করে চা বানাচ্ছেন, হুট করে আগুন লাগলো কি করে? খালা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না মা, হয়তো ভাগ্যের লিখন। তবে মা, আমার সাহেবের কাছে এভাবে ছোট কেন করলে? তুমি তো এমন ছিলে না। হুট করে তোমার কি হলো? তুমি কি একটা ডাক্তার দেখাবে মা? আমার মনে হচ্ছে তোমার কোনো রোগ হয়েছে, শরীর ভালো না, তাই এমন উল্টাপাল্টা কাজ হয়তো করছো। আমি বিরক্ত সুরে জবাব দিলাম, খালা, কাপড় পাল্টে রেস্ট নিন, খাবার চলে এসেছে প্রায়। খাবার আসলে খাবারগুলো রেডি করে আমাকে দিয়ে যাবেন, আর আপনিও খেয়ে নেবেন। আগুনের বিষয়টা সৌভিককে বলার দরকার নেই, সে এতে আরও বেশি চিন্তিত হয়ে যাবে। আপনাকে সব আকাম করার জন্য বেরও করে দিতে পারে। বের করে দিলে কোথায় গিয়ে থাকবেন ভেবে দেখেছেন তো? তাই বলবো, নিজের কাছে মনোযোগ দিন। আমাকে বিশ্লেষণ করার কোনো দরকার নেই। আমি আর যাই করি নিজের টেক কেয়ার নিজে করতে জানি। আপনাদের এসব কথোপকথন টুকটুকির গসিমনটায় বিষাক্ত প্রশ্নের আবির্ভাব আনতে পারে। আপনি আমার সামনে থেকে যান এবার। খালা কোনো কথা বলল না, দ্রুত পরিসরে আমার সামনে থেকে চলে গেল। আমি চুপ হয়ে বসে আছি। পরিকল্পনাগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। মেজাজ খিটখিটে আমার। যা করছি সব যেন কিভাবে এলোমেলো হয়ে যাচ্ছে। কলিং বেলের টুংটাং আওয়াজ আসলো। বুঝতে পারলাম খাবার এসেছে। টুকটুকিকে কোলে নিয়ে দরজা খুলে কিছুটা অবাক হলাম। চোখ বড় বড় করে তাকিয়ে দেখলাম একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। রমণীর পরনে কালো টি শার্ট আর জিন্স প্যান্ট। চুলগুলো ফাঁকা নাকি কালার করা বোঝা বেশ মুশকিল, তবে মুখ অবয়ব দেখে মনে হচ্ছে চুলগুলো কালার করা। বয়সটা খুব বেশি হবে না, 25 থেকে 28-এর মধ্যেই হবে। আমি ব্রুটা কুচকে দাঁড়িয়ে আছি। টুকটুকিও অদ্ভুতভাবে তাকিয়ে আছে মহিলার দিকে, আর মহিলাও আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলাম, কে আপনি? কাকে চাই? মহিলার কণ্ঠস্বর নিশ্চিত হলো, সায়নিকা।
আই অ্যাম কাম ফ্রম ইউএসএ। এটা কি সৌভিক সাহেবের বাসা? আমি ওনার সাথে দেখা করতে এসেছি। ওনাকে আমার পরিচয় দিলেই চিনবেন। আমি বুঝতে পারছি না মেয়েটা সৌভিককে কেন চাচ্ছে। আমি কিছুটা চাপা সুরে জবাব দিলাম, জি, এটা সৌভিক সাহেবের বাসা। আপনি কে? ওনাকে চাচ্ছেন কেন? আমি ওনার বেস্ট ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। বিজনেসের কাজে দেশে এসেছি, তাই ওর বাসায় ওঠার কথা ছিল। সৌভিকের ফোন অন রিসেবল, তাই সরাসরি বাসার ঠিকানায় চলে আসলাম। আপনি কি ভেতরে আসতে পারি? আসুন। ও ব্যবসার কাজে ঢাকার বাইরে গিয়েছে, আসতে দেরি হবে। ইটস ওকে, আমি অপেক্ষা করছি। বলে সোফায় বসে পড়ল মেয়েটা। মেয়েটার হেয়ালিপনা দেখে মনে হচ্ছে সৌভিক তার কত আপন। বাসায় এসে দুম করে বসে পড়েছে, একটু ম্যানারও জানে না, আর আসার সময়ও পেল না। ঘুরতে যাব এই মুহূর্তে হাজির হতে হয়েছে। কোথায় থেকে যে হেরা উড়ে এসে জুড়ে বসে যত্ত সব। কলিং বেলটা আবারও ভেজে উঠল। আমি দরজা খুলতেই ডেলিভারি ম্যান খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খাবারগুলো হাতে নিলাম। হাতে নেওয়ার পর ডেলিভারি ম্যান বললেন, ম্যাম, এই প্যাকেটটা স্যার সায়নিকা নামের একজন ম্যামের জন্য অর্ডার করেছেন, এটা ওনাকে দিবেন। এই খাবারটা ওনার জন্য অর্ডার করা। আমি ডেলিভারি ম্যানের কথা শুনে বিস্মিত হলাম। সায়নিকা নিজের নামটা শুনে দরজার কাছে আসলো, আমার দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে কথা হচ্ছিল মনে হয়। আপনার জন্য সৌভিক আলাদা করে খাবার অর্ডার করেছে। আপনি তো বললেন সৌভিকের সাথে আপনার যোগাযোগ হয়নি, তাহলে বুঝলো কি করে আপনি এখন আসবেন? সায়নিকা একগাল হাসল। আরে সৌভিক একটা জিনিয়াস। সে বুঝতে পেরেছিল ঢাকার বাইরে গেলে ফোন আউট অফ রিচে থাকবে, তবে এটা বুঝতে পেরেছিল আমাকে যেহেতু ঠিকানা দিয়েছে, তাহলে আমি ঠিকই চলে আসব। তাই খাবার অর্ডার করতে ভুল করেনি। ও তো জাস্ট আমাকে অবাক করে দিল আমার পছন্দের খাবারটা অর্ডার করে। কথাগুলো বলতে বলতে হাত থেকে খাবারের বক্সটা নিয়ে সোফায় গিয়ে বসলো। সায়নিকার ভাব দেখলে মনে হচ্ছে সে বাসায় বেড়াতে আসেনি, বরং আমরা এই বাসায় বেড়াতে এসেছি। মেহমান হয়ে এসেছে, একটু চুপচাপ থাকবে তা না, উল্টা এমন ভাব ওনার সে এ বাড়িটা কিনে নিয়েছে। আমি তেমন কিছু আর বললাম না। ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করে বিদায় করে দিলাম। সায়নিকা অলরেডি খাবার খেতে শুরু করে দিয়েছে। আমি ওর দিকে তাকাতে সে খাবারগুলো চিবাতে চিবাতে বলল, কিছু মনে করো না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছিল। তোমরাও বসে পড়ো। আর তোমার হাতে ব্যান্ডেজ, তুমি খাবে কি করে? আর তোমার করলে মনে হয় সৌভিকের মেয়ে টুকটুকি, তাই না? সৌভিক আর আমার মেয়ে টুকটুকি। তোমার মেয়ে মানে? ওর মতো বউ মৃত যত দূর জানে, আর এরপর তো বিয়ে করেনি। তাহলে তুমি ওর মা হও কিভাবে? মাকে শুধু জন্ম দিলেই হয়? আমি ওকে লালন পালন করে বড় করে তুলেছি, আর ওর সামনে এসব কথা বলবেন না। আমার পরিচয় সৌভিকের কাছ থেকেই জেনে নেবেন। টুকটুকির সামনে কেউ এ ধরনের কথা বলুক আমি চাই না। এই বাসায় টুকটুকির মা সম্পর্কিত কোনো কথা এলাও না। আপনি খেয়ে নিন, কিছু দরকার হলে বলবেন। আরে তুমি রাগ করে কেন কথা বলছো? তোমার মেয়েকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তোমার এই হাত দিয়ে ওকে খাওয়াতে পারবে না। সৌভিকের মেয়ে আমার মেয়ের মতোই, কি বলো? মন চাচ্ছে এই মহিলার মাথা ভেঙে ফেলি। সৌভিক কোথায় থেকে এগুলোকে নিয়ে আসে? যত সব ফালতু মহিলা কোথাকার। তুমি কি বিড়বিড় করে কিছু বলতেছ? আরে না আপু, আপনি খান তো। টুকটুকিকে আমি খাইয়ে দিতে পারবো। বলে খালাকে ডেকে খাবারগুলো প্লেটে দিতে বললাম, আর সায়নিকা কোন রুমে থাকবে সেই রুমটা গুছিয়ে দিতে বললাম। খালা আমার কথা মতো খাবারগুলো নিয়ে গেল।
মোবাইলে টুংটাং কল বাজছে। মোবাইলটা হাতে নিয়ে লক্ষ্য করলাম সবিক কল করেছে। আমি কল ধরে সায়নিকার কথা বলার আগেই সে বলে উঠল, সায়নিকার জন্য খাবার পাঠিয়েছি আলাদা, ও হয়তো এসে পড়বে, আসলে ওকে খাবারগুলো দিও। আর সায়নিকার ব্যাপারে এসে বলতেছি সব, ওর যত্নের যেন ত্রুটি না হয়। এদিকে নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না, পরে কথা হবে আবার, বলে কলটা কেটে গেল। আমি কিছুটা অবাক হয়ে আছি। ভাবতে লাগলাম, সবিককে কখনো কোনো মেয়ের প্রতি এতটা সিরিয়াস হতে দেখিনি। একে তাহলে যার প্রতি সবিকের এত সিরিয়াসনেস? আমি চুপ হয়ে ভাবতে লাগলাম। দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে কিছুটা চমকে উঠে দরজার দিকে তাকিয়ে আবারও চমকে গেলাম। সায়নিকা দাঁড়িয়ে আছে দরজার সামনে, আমার দিকে তাকিয়ে কি যেন ভিড় করছে। মেয়েটার স্বাভাবিক ম্যানারও জানা নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কোথায় কিভাবে থাকতে হয়। কারো রুমে ঢুকলে যে অন্তত পক্ষে দরজা নক করতে হয় সেটাও ভুলে গেছে হয়তো মেয়েটা। শুনেছি বিদেশে যারা থাকে তাদের নাকি ম্যানার ভালো, কিন্তু এ তো দেখছি পুরো উল্টো। মন চাচ্ছে নাকে কয়েকটা বসিয়ে দেয়, বিরক্তিকর একটা মানুষ। একে যতই দেখছি ততই যেন আমি ভূত দেখার মতো চমকে যাচ্ছি। মোটের সুবিধার মেয়ে মনে হচ্ছে না। আমি তাকাতেই উনি হালকা গলায় বললেন, তোমার সাথে পরিচয় হতে চলে আসলাম। তুমি কি কোনো ব্যাপারে ডিস্টার্ব বা কোনো বিষয়ে চিন্তিত? আর তোমার হাতে কি হয়েছে, ব্যথা কিভাবে পেলে? কথার জবাব দিতে মোটেও ইচ্ছে করছে না, তার উপর একসাথে এত প্রশ্নের উত্তর দিতে মোটেও প্রস্তুত না আমি। তবে এই মহিলার সাথে কোনো এদিক সেদিক হলে সবিক রেগে বসবে, আর সবিক রেগে গেলে আমার পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। তাই মেজাজ গরম হলেও সেটা প্রকাশ করলাম না। মৃদু গলায় বললাম, আমি একটু অসুস্থ, তাই হয়তো আমাকে ডিস্টার্ব দেখাচ্ছে, আর হাতে কাছের টুকরো লেগে কেটে গিয়েছে। আপনি আসুন, এসে বসুন। আচ্ছা, আপনি মনে হয় আমার বড় হবেন। আপনি কি একাই এসেছেন বাংলাদেশে, নাকি ভাইয়াও এসেছে? সায়নিকা আমার দিকে ব্রুটা কুঁচকে তাকিয়ে বলল, ভাইয়া মানে আপনি বিবাহিত না? সবিকের ফ্রেন্ড যেহেতু সবিকের সমান হবেন বয়সে, সবিকের যেহেতু বাচ্চা আছে, সে অনুপাতে আপনি তো বিবাহিত হতে পারেন, তাই সে অনুমান থেকেই জিজ্ঞেস করা। 33 বছর বয়স হবে সবে, বিয়ে এখনো করা হয়নি। তবে বাংলাদেশে যেহেতু এসেছি, খুব দ্রুত বিয়ে করব। এই বিষয় নিয়ে সবিকের সাথে কথা বলতে আসা। আর অনুমান সবসময় সঠিক হয় না। সায়নিকার কথা যেন রহস্যের বাজ পড়ে থাকে। বিস্মিত না হয়ে উপায় নেই, বিষয়টা কাটানোরও দায়। আমি হালকা গলায় বললাম, বিয়ের ব্যাপারে সবিকের সাথে কথা কেন? বিয়ে করবেন আপনি, এখানে সবিক আসবে কেন? তোমার এত কিছু বুঝতে হবে না। তুমি এখনো অনেক ছোট, বয়সেও ছোট, আর বুদ্ধিতেও কাঁচা। তোমাকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে কোনো না পাওয়ার কষ্ট কাজ করতেছে। যদি ভুল না করি, আমার অনুমানটা সঠিক কি বলো? সায়নিকার কথাগুলো কেমন যেন গা জ্বালানো। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে বাড়িতে বেড়াতে নয়, বরং প্রতিদ্বন্দ্বী করতে এসেছে। রাগে গাটা জ্বলে যাচ্ছে আমার। বেশ রাগ গলায় জবাব দিলাম, সবসময় সব অনুমান সঠিক হবে তা কিন্তু নয়। অনুমান করতেই পারেন, মানুষের কাজই অনুমান করা, কেচ্ছা কাহিনী করা, এটা নতুন কিছু না। সায়নিকা হাসল, একটু জোরালো হাসিই দিল। বেশ জোরালো হাসি দিয়ে বলল, আমার কথায় আমাকে ফিরিয়ে দিলে তাই তো? তুমি তো দেখা যায় ভালোই কথা জানো। তবে এটা মানতে শেখো, বুদ্ধিতে এখনো তুমি অনেক কাঁচা। যাই হোক, দুপুরের খাবার কি খাবে বলো, আমি রান্না করব আজকে। সৌভিকের পছন্দের কিছু খাবার আমি বানাবো আজকে। মেয়েটার কথায় যেন মাথায় আগুন ধরে যাচ্ছে। সৌভিককে নিয়ে এই মেয়ে টানাটানি কেন করছে, আর সৌভিকের প্রতি এই মেয়ের এত টান কিসের? এত কথা বলার সাহসই বা পাচ্ছে কোথায়? নিশ্চয় সৌভিককে সাহস দিয়েছে, নচেত তেমনটা করার সাহসে মেয়ের হতো না।
রাগটা কোনো রকম দমিয়ে বললাম, দুপুরের খাবার আপনার রান্না করতে হবে না, আপনি মেহমান এসেছেন, একটু রেস্ট নিন, সময় মতো আমি রান্না করে নিব। আর সবিক সবার হাতের রান্না খেতে পারে না, অনেক বেছে বেছে খায় সে, আপনি ওসব পারবেন না। সায়নিকা আবারও জোরালো হাসল। হ্যাঁ লিফনার, এ হাসিটা মোটেও আমার ভালো লাগছে না। আমি কিছুটা চুপ রইলাম। সে নীরবতার সুযোগ নিয়ে বলল, তোমার হাতের যে অবস্থা, তুমি কি করে রান্না করবে? আজকে বরং তুমি বিশ্রাম করো। আর আমি জানি সবিকের খাদ্যাভ্যাস কি, তোমাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি গেলাম রান্নাঘরে। বলেই হনিয়ে রান্নাঘরে চলে গেল। নিরুপমার মৃত্যুর পর আর কোনো মেয়ের উপস্থিতিতে বাড়িতে আমি পাইনি। বছর খানেক বাদে এই সায়নিকার আগমন ঘটল। সায়নিকার হাবভাব মোটেও সুবিধার না। এই বাসায় এমনভাবে সে বিচরণ করছে, মনে হচ্ছে সে এ বাসায় আরও থেকেছে। এ বাসার নারী নক্ষত্র তার সেনা। মেয়েটাকে অবশ্যই চোখে চোখে রাখতে হবে। সময় মতো একে এ বাসা থেকে বের করতে হবে, না হয় সবিককে আমি হারিয়ে ফেলবো। মেয়েটার কথাই বোঝা যাচ্ছে সবিকের সাথে তার সম্পর্ক বেশ প্রখর। যদি প্রখর সম্পর্কই না হবে তাহলে এতটা আত্মশক্তি নিয়ে কথা বলতে পারতো না। আমি টুকটুকিকে নিয়ে বসে আছি, কোনো রকমের টুকটুকিকে খাওয়ালাম। হাতটা ভীষণ ব্যথা করছে, সে সাথে মাথাটাও। শরীরটাও ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। সকাল থেকে এত কাহিনী ঘটেছে যা আমার মন শরীর দুটোর উপর দিয়ে ভীষণভাবে প্রভাব ফেলেছে। আমি টুকটুকিকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। টুকটুকি তোতা পাখির মতো অনেক কিছুই বলছে, তবে আমার মাথায় সেসব কথা একদমই ঢুকছে না। বড় আনমনা হয়ে কি যেন ভাবছি, সেটারও ইয়ত্তা খুঁজে পাচ্ছি না। ভাবনার প্রহর কাটার কিঞ্চিত সময় পর ঘুমে ঢলে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার হাত পা চেপে ধরেছে। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। চোখ যেন চাইলেও খুলতে পারছি না, চিৎকার করার শক্তিও পাচ্ছি না। কোনো রকম চোখটা তাকিয়ে লক্ষ্য করলাম সায়নিকা আমার উপর উঠে আছে। সায়নিকার দুই হাঁটু আমার বুকের উপর, আর হাত দুটো দিয়ে আমার হাত মুষ্টি করে বেঁধে দেওয়া। আমি বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। বড় বড় নিঃশ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে বললাম, আমাকে ছেড়ে দাও। আমার সাথে এমন করছো কেন? কি করেছি আমি? আমাকে ছেড়ে দাও। আর কিছু বলার শক্তি আমি পাচ্ছি না। সায়নিকা শুধু হাসছে। পাশ থেকে বালিশটা হাতে নিল। কপাল বেয়ে ঘাম পড়ছে আমার। সারা শরীর অনেক কাঁপছে। বেঁধে দেওয়ার কারণে শরীর নাড়াতেও পারছি না। ফাঁস ফিরে খেয়াল করলাম টুকটুকিও নেই। ভীষণ অস্বস্তি হচ্ছে। সায়নিকা হাসতে হাসতে বলল, সৌভিককে পাওয়ার অনেক শখ, তাই না? সৌভিক তো তোমাকে ভালোবাসে না। দেখো না, সেই তো এনেছে তোমাকে খুন করে ঘুম করে দিতে। তোমার কি ধারণা নিরুপমার ছবি আছড়ে ফেলেছ সেটা সৌভিক জানে না? সৌভিক সব জানে, তবে তোমাকে বুঝতে দেয়নি। তোমাকে বুঝতে দিলে তো খেলার কাঁটা উল্টো দিকে চলে যেত। আমি হতবাক সায়নিকার কথা শুনে। তার মানে সৌভিক সব জেনেও আমার সাথে নাটক করেছে। সে তো জানতো আমি যা করেছি তাকে পাওয়ার জন্য। এরপরে সে কি করে আমার সাথে এত খারাপ করতে পারে? ভালোবাসায় মানুষ উন্মাদ হয়, সেটা তার জানার ঊর্ধ্বে না। ভাবতে আর বেশি পারলাম না। এর মধ্যে সায়নিকা আমার মুখে বালিশ চেপে ধরল। দরপর করতে লাগলাম আমি। হাত পা বেশ খিঁচুনি দিচ্ছে। তার মানে আমি কি অন্য জগতে ফাঁড়ি জমাতে চলেছি? বলেই অনুপমা কাশি দিতে লাগলো। সামনে বসা আদ্র অনুপমার দিকে ফানি বাড়িয়ে দিল। আদ্র 27 বছর বয়সী একজন যুবক। আদ্রর সাথে অনুপমার পরিচয় কিভাবে হলো, আর অনুপমার সাথে কি হয়েছিল, নেশাগ্রস্ত ছাওয়ার শেষটা কোথায় হয়েছিল, সেটাই এখন প্রশ্নবিদ্ধ। আর সে সকল প্রশ্নের জট খুলবে পর্যায়ক্রমিক ঘটনার বর্ণনা থেকে। কাহিনীতে ফিরে যাওয়া যাক। সায়নিকার এমন আচরণে তার মনে হচ্ছিল সে মারা যাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অনুপমার নিঃশ্বাস কিছুটা হালকা হলো। সে আশপাশ এবার ভালোভাবে তাকালো। লক্ষ্য করলো সে সায়নিকার রুমের মধ্যে চেয়ারে বসে আছে। সায়নিকা তার সামনে, কিন্তু একটু আগে মনে হলো সে বিছানায় শুয়েছিল আর সায়নিকা তার উপরে। তাহলে হুট করে জায়গা পরিবর্তন হলো কি করে?
তার বোধগম্য হচ্ছে না। নিজের রুম থেকে কখন সায়নিকের রুমে আসলো সেটাও সে বুঝতে পারছে না। সে কিছুটা দ্বিধায় পড়ে গেল, জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়লো, ভাবতে লাগলো এটা কি তার স্বপ্নে ছিল? তাহলে কিন্তু স্বপ্নই যদি হবে তাহলে সে কি করে নিজের রুম থেকে সায়নিকের রুমে আসলো? না, এটা স্বপ্ন হতে পারে না, কিছু তো একটা রয়েছে। সায়নিকা ঠিক অনুপমার সামনে আরেকটা চেয়ার নিয়ে বসে আছে, তার আঙ্গুলের ডগা বরাবর অনুপমা তাকিয়ে আছে। এবার সে আরও চমকে গেল, ভাবতে লাগলো সায়নিকা কেনই বা তার দিকে আঙ্গুল তাক করে রেখেছে, আর কেনই বা সে আঙ্গুলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অনেক ভাবনায় তার মনে আসলেও কোনো ভাবনা শেষ কিনারা গিয়েও জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর মিলছে না। সায়নিকা আঙ্গুলটা অনুপমার সামনে থেকে সরালো, সাথে সাথে অনুপমার মনে হলো তার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে। তাহলে কি অনুপমা তাকে কোনো জাদু করেছে? না না, এ কি ভাবছে সে? অনুপমা যথেষ্ট মডার্ন একটা মেয়ে, সে জাদু করবে এটা মেনে নেওয়া সম্ভব না। নিজের মধ্যে কনফিউশনটা সে রাখতে পারল না। সায়নিকার দিকে তাকিয়ে বলল, আমার রুম থেকে আমি এখানে আসলাম কি করে? আপনি কি কোনো জাদু করেছেন আমাকে? এমনও হতে পারে আপনি কোনো জাদু করে আমাকে বশ করে আমাকে আপনার রুমে নিয়ে এসেছেন। আমি এখানে কখন আসলাম? আর অদ্ভুতভাবে আমি একটু আগে টের পেলাম আমি আমার রুমে, আর আপনি আমার বুকের উপর বসে আমাকে হত্যা করতে চাচ্ছেন। কোনটা সত্যি, এখনের আমি নাকি একটু আগের ঘটে যাওয়া ঘটনা? আর টুকটুকি কোথায়? সায়নিকা একগাল হাসল। এই হাসিতে কেমন যেন অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। হাসিটা রেশ গালে ধরে রেখে জবাব দিল, হে যুগে কালো জাদু বলতে কিছু আছে নাকি? আচ্ছা, তুমি কি হিপনোসিস বলতে কিছু জানো নাকি সেটাও জানো না? পড়াশোনা কত দূর তোমার? সায়নিকার কথার অর্থ বোধগম্য হওয়ার ক্ষমতা হয়তো অনুপমার হয়ে ওঠেনি, তাই নীরব গলায় জবাব দিল, অনার্স ফাইনাল ইয়ারে। তবে তো বেশ ভালো। হিপনোসিস করেছিলাম তোমাকে। হিপনোসিস হলো এমন কিছু বিদ্যা যার মাধ্যমে কাউকে খুব সহজে বশে এনে তার মস্তিষ্কে আমার মতো করে চালনা করতে পারবো। তার জীবনে ঘটে যাওয়া অজানা কিছু খুব সহজে জানতে পারবো। তেমনি হিপনোসিস করে তোমাকে আমার বসে নিয়ে এসেছিলাম। আমি যেমনটা চিন্তা করতে বলবো তোমার ঠিক তেমনটাই অনুভব হবে, আর তুমি ঠিক তেমনটাই চিন্তা করবে। অনেক দিনের চর্চা আজকে তোমার উপর প্রয়োগ করলাম। জানতে পারলাম সকালে কি ঘটেছে। সবিককে তুমি ভীষণ ভালোবাসো, তাই না? কিন্তু বেচারা সবিক তোমাকে একদম ভালোবাসে না। তোমার ধারণা সবিক এখনও নিরুপমাকে ভালোবাসে, কিন্তু প্রকৃত অর্থে নিরুপমার প্রতি সবিকের বিন্দু পরিমাণ টান নেই। নিরুপমাকে তুমি হিংসা করতে শিখে গেছে বুঝতে পারলাম। তাই তো আজকে সকালে নিরুপমার ছবিটা মেঝেতে আছড়ে ফেলেছ, তাই না? অনুপমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনাকে কে বলেছে খালা? সায়নিকা আরেকটু হাসলো। মোবাইলটা বের করে একটা ভিডিও প্লে করলো। সেখানে আমি চেয়ারটায় চোখ বন্ধ করে বসে আছি। সায়নিকা আমার দিকে আঙ্গুল তাক করে রেখেছে। আমি চোখটা খুলে তার আঙ্গুলের দিকে তাকালাম। আমি আঙ্গুল বরাবর ছাতক পাখির মতো তাকিয়ে আছি। সায়নিকা কিছুক্ষণ কিছু যেন বলছে, আমি মনোযোগ দিয়ে শুনছি। এবার সায়নিকা বলল, তোমার জীবনের লক্ষ্য কি? আমি বেশ সাবলীল কণ্ঠে জবাব দিলাম, সবিককে আমার করে পাওয়া। তুমি কি জানো সবিক তোমায় ভালোবাসে না? হ্যাঁ জানি, তবে ভালোবাসতে কতক্ষণ? জীবনে কাকে বেশি হিংসা হয়? নিরুপমাকে। নিজের বোনকে এত হিংসা করার কারণ একটাই, তার জন্য সবিককে আমি পাচ্ছি না। কোনো কারণে নিরুপমাকে তুমি সরিয়ে দাও নি তো সবিককে পাওয়ার জন্য? আমি আমার বোনকে ভালোবাসতাম, তাকে সরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তার মরে যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই। আমি বরং মনে প্রাণে দোয়া করছিলাম নিরুপমা যেন বেঁচে যায়, তবে বিধাতা চায়নি, তাই তাকে তার কাছে নিয়ে গেছেন।
তুমি কি সৌভিককে পাওয়ার জন্য টুকটুকিকে ভালোবাসার নাটক করতেছ? টুকটুকি আমার মেয়ের মতো। সৌভিককে আমি ভালোবাসি সেটা ঠিক, তবে সৌভিকের মতো টুকটুকিকেও আমি ভালোবাসি। ও ছোট ছোট কোমল স্পর্শ আমার সকল কষ্ট ভুলিয়ে দেয়। আজকে করে যাও তোমার একটা অঘটন বলো, যেটা করার পর তোমার অনেক খারাপ লেগেছে, আবার খারাপ লেগেছে। নিরুপমা ছবির দেয়ালে টানানো ছিল, সেটা হাতে নিয়ে জোরে মেঝেতে আছড়ে ফেলে আমার ভীষণ ভালো লেগেছে। তবে খালাকে ফাঁসাতে গিয়ে আমার ভেতরে খারাপ লেগেছে। খালার শাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে প্রথমে ভালো লাগলেও পরে ভালো লাগেনি। সায়নিকা মেয়েটাকে তোমার কেমন মনে হয়? ওকে আমার মোটেও ভালো লাগে না। ওকে আমার প্রতিদ্বন্দ্বী মনে হয়। মনে মনে ওকে আমি ঘৃণা করি। সৌভিকের জন্য শুধু প্রকাশ করতে পারছি না। ভিডিওটা শেষ হলো। অনুপমা বুঝতে পারছে না সেই অবলীলায় এতগুলো কথা কখন বলল। একদম টের পাচ্ছে না। তার তো মনেই হচ্ছে না সে এমন কিছু বলেছে। তবে ভিডিওতে আর মিথ্যা প্রমাণ দিবে না। সে হতবাক হয়ে সায়নিকার দিকে তাকিয়ে আছে। সায়নিকা মৃদু হাসল। সে তার দিকে তাকিয়ে বলল, এসব করার মানে কি? কি চান আপনি? আমি তেমন কিছু চাই না। আমি যেমন সৌভিকের ফ্রেন্ড, তেমনি নিরুপমার ফ্রেন্ড। নিরুপমার মৃত্যুকে আমার স্বাভাবিক মনে হয়নি। আমার কাছে বরাবরই সেটাকে হত্যা মনে হয়েছে। এই হত্যার লিস্টে প্রথম আসামি ছিল সৌভিক। তবে সৌভিককে হিপনোসিস করে বোঝা গেল সে এমন কিছুই করেনি। এরপর সন্দেহের তালিকায় ছিলে তুমি। তোমার মধ্যেও সন্দেহজনক কিছু আমি পাইনি। তবে আমার চর্চার ভুল প্রয়োগ হতে পারে। আমি হাল ছাড়ছি না। যতদিন না নিরুপমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারছি, ততদিন আমি এখান থেকে যাচ্ছি না। নিরুপমাকে হত্যা করা হয়েছে এটা কেন মনে হলো? আপনি তো ওর লাশটাও দেখতে পারেননি। সায়নিকা হালকা হেসে বলল, আমি ওর লাশ বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেছি। অ্যাক্সিডেন্টের একটা মানুষ পেছন দিকটায় ছুরি দিয়ে কাটার মতো আঘাত থাকবে না। নিরুপমার গলায়ও আমি দাগ পেয়েছি। ভেবেছিলাম ময়নাতদন্ত রিপোর্টে আসবে তাকে কেউ হত্যা করেছে। তবে রিপোর্টও বলে দিল সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন বুঝতে পারলাম এদেশে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। আর অনুপমা ভালোবাসা খারাপ না। উন্মাদ হতেই পারো। তবে তুমি একটা সত্যি কথা বলেছ, সেটা কি জানো? সায়নিকার কথায় অনুপমা বিস্ময় হয়ে স্তব্ধ বনে গেল। গলা দিয়ে কোনো রকম আওয়াজ তুলে বলল, কি? তুমি ঠিকই বলেছ, আমি তোমার প্রতিদ্বন্দ্বী। আমি চাইলে সৌভিককে এই ভিডিও দেখিয়ে তোমাকে দফারফা করতে পারতাম। তবে আমি চাই তুমি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করো। আমার জীবনে একটা লক্ষ্য সৌভিককে পাওয়া নয়, সৌভিককে খুন করা। আর কেন সেটা তোমাকে সেদিন বলবো, যেদিন তাকে আমি চরমভাবে আঘাত করে খুন করতে পারবো। অনুপমা এবার অস্থির হয়ে গেল। সে সৌভিককে পাগলের মতো ভালোবাসে। সে কোনোভাবেই চায় না সৌভিকের ক্ষতি হোক। সে অস্থির কণ্ঠে বলল, এ আপনি কি বলছেন? কেন তাকে খুন করবেন? আর খুন করবেনই বা যখন, এত নাটক কেন? সায়নিকা হাসল, বেশ জোরালো হেসে বলল, খুন করার পর কোনো সাক্ষী বা প্রমাণ রাখতে আমি পছন্দ করি না। তাই প্রমাণ লোপাটের প্রয়োজনে হলেও আমি নাটক করব। নাটকের চরম মাত্রায় গিয়ে ওকে ঘায়েল করব। তুমি তো সৌভিককে ভালোবাসো, দেখো পারো কিনা তাকে বাঁচাতে। সায়নিকা কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে গেল। অনুপমা চুপ হয়ে বসে আছে। কি থেকে কি হচ্ছে সে বুঝতে পারছে না। কেন সৌভিককে খুন করবে সে? তাহলে কি সৌভিক নিরুপমাকে খুন করেছে? এমন কিছু হলে তো সায়নিকা বলতো। এর পেছনে কিছু একটা কারণ তো আছে। তাহলে কারণটা কি? ভাবতে গিয়েও মাথায় ব্যথা হচ্ছে অনুপমার। আর ভাবতে পারছে না এবং ভাবতে চাচ্ছেও না। আপাতত যা হওয়ার হবে। টুকটুকির কথা মাথায় আসতে দ্রুত রুম থেকে বের হলো অনুপমা। ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলো সায়নিকার সাথে টুকটুকি খেলছে।
সায়নিকের গালে চুমু দিচ্ছে। টুকটুকি সাধারণত অপরিচিত কারোর সাথে এত দ্রুত মিশে যায় না। অপরিচিতদের সে ভীষণ ভয় পায়। কিন্তু সায়নিকের সাথে এত দ্রুত মিশে গেল কি করে, সেটাই ভাবছে সে। টুকটুকিকে সায়নিকের কাছে দেখে তার একদম ভালো লাগছে না। টুকটুকিকে নিয়ে একটা অনিশ্চয়তা কাজ করছে তার মধ্যে। সায়নিকের যদি জেদের বসে, টুকটুকিকে কিছু করে বসে, তাহলে নিজেকে কখনো সামলাতে পারবে না। টুকটুকি তার মেয়ের মতো, কোনো মাই চাইবে না তার মেয়ের কিছু হোক। অনুপমা দ্রুত টুকটুকির কাছে গেল, সোফা থেকে তাড়াহুড়ো করে টুকটুকিকে কোলে নিল। রুষ্ট গলায় বলে উঠল, আমাদের রাগ কখনো আপনি টুকটুকির উপর ঝাড়বেন না। ওকে কি আপনি হিপনোসিস করেছেন? ও তো সহজে কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে মিশে না। আপনার সাথে এত সহজে মিশে যাওয়ায় সন্দেহ হচ্ছে। দয়া করে এটুকু বাচ্চার ক্ষতি আপনি করবেন না। ওর সাথে আপনার শত্রুতা থাকার কথা না। সায়নিকা হাসলো, হাসিতে রহস্যে লুকিয়ে আছে তার। হাসতে হাসতে বলল, অনুপমা, এ খেলার প্রথম গুটি টুকটুকি। ওকে কিছু করব না, নিশ্চিত থাকো। গুটি এদিক সেদিক যাবে, তবে গুটি অক্ষত থাকবে। আর ছোট বাচ্চাকে আমি হিপনোসিস করব না। ক্ষণ ক্ষণ হিপনোসিস করা এত সহজ বিষয় না। আর হিপনোসিস করলেও সেটা বেশিক্ষণ স্থায়ী রাখাও কঠিন। একটা মাসুম বাচ্চাকে আদর দিলেই সে মিশে যাবে। শুধু শুধু শক্তি নষ্ট করার প্রশ্নেই আসে না। আর তোমাকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এখন যে খেলাটা চলবে সেখানে আমি কাউকেই হিপনোসিস করব না। শুধু চাল ছেলে যাব, আর সে চালে এক একজনকে ঘায়েল করব। তোমার সাথেও আমার শত্রুতা নেই। তুমি কোনো অন্যায় করোনি। সবিককে ভালোবাসো, আর ভালোবেসে দু চারটা পাগলামি করেছো। ভালোবাসা অন্যায় না, পাগলামি করাও অন্যায় না। তুমি তোমার জায়গায় নির্দোষ। তবে সবিক, তাকে আমি ছাড়ব না। আমার হাতেই সে খুন হবে, আর তোমার সামনেই হবে। সময় মতো সব জানবে, আর সেই খুনের দায়টা সবিকের নিজের ঘাড়েই পড়বে। আমাকে আমার মতো এগুতে দাও। অনুপমার ভেতরটায় ভয়ে ছেয়ে গেল। ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো, সৌভিক কি নিরুপমাকে হত্যা করেছে? আপনি সত্যি করে বলুন, সৌভিককে কেন হত্যা করতেছেন? সৌভিক তো নিরুপমাকে হত্যা করার কথা না। তাদের ভালোবাসার বিয়ে, ভালোবেসে একে অপরের সাথে ছিল। অ্যাক্সিডেন্টে নিরুপমা মরার পর সৌভিককে কেন কোনো মেয়ের প্রতি আসক্ত হতে দেখিনি। তাহলে কি করে বুঝবো নিরুপমাকে সে হত্যা করেছে? একটা মানুষের এত কাছে থেকে এটুকু বলতে পারি, নিরুপমা যদি হত্যাও হয়ে থাকে, সেটার পেছনে সৌভিক দায়ী নয়। থুতনির নিচে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সায়নিকে অনুপমার কথায় সম্মতি দিয়ে বলল, আমিও জানি সৌভিক নিরুপমাকে হত্যা করেনি, তবে নিরুপমাকে সে অনেক ভালোবাসে, এ ধারণাটা তোমার মিথ্যা। নিরুপমার প্রতি তার যা আছে সেটা নাটক, আর নাটক কখনো সত্যি হতে পারে না। সৌভিকের নাটক করে লাভ কি? একটা মানুষ কেনই বা মৃত ব্যক্তির উপর নাটক করবে, তাও আবার ভালোবাসার নাটক। আবার সে খুনও করেনি। আপনি কি বলতে চাচ্ছেন? হয় বুঝিয়ে বলুন, না হয় চুপ থাকুন। সায়নিকা মুচকি হাসলো, জবাবে বলল, তাহলে চুপ হয়ে গেলাম। আর আজকের রান্নাটা আমি করব সৌভিকের জন্য। আপনাকে আমি ভরসা করতে পারছি না। বলা যায় না, সৌভিকের রান্নায় যদি বিষ মিশিয়ে দেন তখন কি হবে? রান্না আমিই করব। এত সহজে শত্রু দমনে আমি বিশ্বাসী না। প্রমাণ রেখে কাজ করার মানুষ আমি না। আমি সৌভিককে তিলে তিলে মারব। এত সহজে মারলে তো আমি শান্তি পাবো না। অনুপমা আর কথা বাড়ালো না, জায়গা পরিবর্তন করলো। টুকটুকির সামনে না চাইতেও সে অনেক কথা বলে ফেলেছে, যা একদম ঠিক হয়নি। সে চুপচাপ চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। কলিং বেলটা বেজে উঠল। অনুপমা দ্রুত রুম থেকে বের হতে নিল। সায়নিকা পিছু ডেকে বলল, আসতে যাও, একটা দুঃসংবাদ আসবে। সে থেমে গেল, অবাক দৃষ্টিতে সায়নিকার দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? বলতে চাচ্ছি
এত হন্তদন্ত হয়ে দুঃসংবাদ শুনতে এগিয়ে যাচ্ছ কেন? একটু না হয় আসতে যাও। দুঃসংবাদ কেন আসবে? আপনি কি জ্যোতিষী নাকি? সব আগে থেকে বলে দিচ্ছেন। এরকম কথা বলা থেকে বিরত থাকুন। হয়তো সবিক এসেছে, ওর আসার সময় হয়েছে। বলে দরজা খুলল অনুপমা। ভেবেছিল সবিক এসেছে, কিন্তু না। দরজায় দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক লোক। চুলগুলো বেশিরভাগই পাকা। ভদ্রলোককে চিনতে পারছে না। এর আগে কখনো দেখেছে বলেও মনে হয় না। ভদ্রলোককে জিজ্ঞেস করলো, কে আপনি? কাকে চাই? মিস অনুপমাকে। আমিই অনুপমা। কিন্তু কেন? সবিক সাহেব মাথায় একটু আঘাত পেয়েছে। হাসপাতালে ছিল এতক্ষণ, এখন বাসায় আনা হচ্ছে। আমি আগে চলে এসেছি বাইকে করে, আর আমার বাকি কলিগরা ওকে নিয়ে আসতেছে। অনুপমা হতবাক হয়ে গেল। তার মানে কি সায়নীকে ইচ্ছে করে সবিকের ক্ষতি করেছে? সে এবার একটু ভয় পেতে শুরু করলো। খেলা শুরু করেছিল সে, আর এখন সে খেলার মুখ্য গুটি হয়ে এদিক ওদিক যাচ্ছে অনুপমা। কখনো সাপের মুখে পড়ছে, আবার কখনো তরতর করে মই দিয়ে উপরে উঠছে। খেলাটার সমাপ্তি চায় সে, তবে সে জানে এ খেলার সমাপ্তি হবে না, বরং খেলাটা আরও জটিল হবে। কিছুই ভেবে পাচ্ছে না, তবুও এক মনে ভেবেই চলেছে। মধ্যবয়স্ক লোকের কথায় ভাবনার ঘোর কাটল তার। আপনি চুপ হয়ে আছেন কেন? এমনিতে ওর এখন কি অবস্থা? আর এমন হলো কি করে? পেছন থেকে একটা গাড়ি ওর গাড়িকে ধাক্কা দেয়। বেশ, মাথায় ছুট পেল। তবে বেশি জটিল কিছু হয়নি, একটু মাথাটা ফেটেছে। শরীরটা ক্লান্ত, একা আসতে পারছিল না, তাই বাকিরা নিয়ে আসতেছে। আমি বুড়ো মানুষ, আলাদা এসেছি বিদায় দ্রুত চলে এসেছি। আপনি ভিতরে এসে বসুন। লোকটা ভিতরে আসলো। অনুপমার ভাবনা যেন কাটছেই না। কি হচ্ছে এসব? কে সায়নিকা? নিরুপমার অনেক বান্ধবীকে সে দেখেছে, তবে সায়নিকা সে কখনো দেখেনি। নিরুপমার সাথে ঘনিষ্ঠ থাকলে অবশ্যই সায়নিকাকে সে দেখত। আর সবিকের সাথেও বেশি দিনের পরিচয় এই মেয়ের আছে বলে মনে হয় না। সবিকের সাথে কি এমন শত্রুতা যে সে সবিককে খুন করতে চাচ্ছে? কেন 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 ভাবতে ভাবতে যেন পাগল হয়ে যাচ্ছে সে। ঠায় দাঁড়িয়ে আছে। সায়নীকে তার কানের কাছে এসে বলেছিলাম না, দুঃসংবাদ আনতে এত দ্রুত এগিয়ে যেও না। আমাকে বিশ্বাস কেন করছো না? আমি তো তোমাকে কোনো মিথ্যা বলবো না, আমি তোমাকে সবসময় সত্যিটাই বলবো। আর বরাবরই এই সত্যিটা তোমার মিথ্যা মনে হবে। সময় যাবে, তুমি আরও জটিলতায় জড়িয়ে পড়বে। এই গল্পের শুরুটা তুমি করেছ, আর ইতি আমি টানব। সায়নিকার কথাগুলো শুনে অনুপমা কোনো কথা বলতে পারছে না। দরজায় শুধু একটা আওয়াজ পেল। দরজার দিকে তাকিয়ে দেখলো দুজন লোক সবিককে নিয়ে দাঁড়িয়ে আছে। সবিকের মাথায় ব্যান্ডেজ করা। সে সবিককে ধরতে নিলে সবিক হাত দিয়ে বাধা দিয়ে তাকে থামিয়ে দেয়। সেও বাধ্য মেয়ের মতো থেমে গেল, কিন্তু তার স্থানটার শূন্য জায়গাটা দখল করে নিল সায়নিকা। সে সবিকের হাতটা ধরে বলল, চলো ঘরে চলো। সে সকাল থেকে তোমার অপেক্ষা করছি, তোমাকে এভাবে দেখবো আশা করিনি। হঠাৎ অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? একটু তো দেখে শুনে ড্রাইভ করবে। সবিক সায়নিকার হাতটা আবদ্ধ করে বলল, আমি সত্যি বুঝতেছি না, এত ফাঁকা রাস্তায় পেছনের গাড়িটা কেন অন্য জায়গা দিয়ে না গিয়ে আমাকে ধাক্কা মারলো কেন? পুরো মেজাজ ছড়ে আছে। আরে মাথা ঠান্ডা করো, ঘরে গিয়ে রেস্ট নাও। তোমার সাথে অনেক কথা আছে আমার, তোমাকে বলার অনেক কিছু বাকি। সায়নিকার কথা মতোই সবিক রুমে গেল তার সাথে। অনুপমা বাকিদের বিদায় করে দরজা লাগালো। টুকটুকি ঘরে খেলছে। টুকটুকির যত্ন আজকে নেওয়া হয়নি ঠিক করে। খালা রান্নাঘরে কি যেন করছে। সায়নিকা সবিকের সাথে এটা ভাবতেই ভয়ে জমে গেল অনুপমা। সে দ্রুত সবিকের রুমের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে রুমে উকি দিতে অনুপমার হাত পা জমে যেতে লাগলো। সায়নিকা একটা ধারালো ছুরি দিয়ে সবিকের দিকে এগিয়ে যাচ্ছে।
আর সবিক বিছানায় চোখ বন্ধ করে আধশোয়া হয়ে আছে। অনুপমা নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে সায়নিকের হাতটা ধরে সবিককে বলতে লাগলো, দেখো সবিক, সায়নিকে তোমাকে খুন করতে চাচ্ছে। তুমি তাকে একদম বিশ্বাস করো না। ওকে তুমি বের করে দাও বাসা থেকে, না হয় ও তোমাকে মেরে ফেলবে। প্লিজ সবিক, সায়নিকাকে এক দণ্ডও বিশ্বাস করো না। এই দেখো, ছুরি দিয়ে তোমাকে ক্ষত বিক্ষত করতে চাচ্ছে। সায়নিকা নিজেকে ছাড়িয়ে নিল। অনুপমাকে হালকা গলায় বলল, অনু, তুমি মনে হয় আমাকে ভুল বুঝছো। এসব কি বলতেছ? আমি সবিককে কেন খুন করব? ও আমার ভালো একটা বন্ধু, আমরা একে অপরের বিজনেস পার্টনার। ওকে আমি খুন করলে আমারই লস। অনুপমা নিজেকে সামলাতে পারল না, বেশ দীর্ঘ গলায় বলে উঠল, তুমিই তো আমাকে বলেছ তুমি সবিককে খুন করতে চাও। সবিক বিরক্ত গলায় অনুপমাকে বলল, অনুপমা থামাও, তুমি কাকে কি বলতেছ? সায়নিকা সম্পর্কে তুমি কতদূর জানো? আর হঠাৎ করে তোমার এমন মনে হলো কেন যে সায়নিকা এখন আমাকে মেরে ফেলবে? কি সমস্যা তোমার? সায়নিকা ছুরি নিয়ে তোমাকে খুন করতে চাচ্ছিল। এই দেখো সায়নিকার হাতে ছুরি। কথাটা বলে সবিককে অনুপমা সায়নিকার হাতে ছুরিটা লক্ষ্য করে নির্দেশ করে দেখালো। অনুপমার কথা শুনে সায়নিকা অট্ট হাসল। সায়নিকার হাসি যেন অনুপমার কাছে বিষের মতো লাগছে। সায়নিকা হাসতে হাসতে জবাব দিল, আমি তো ছুরি নিয়ে সবিকের পাশে রাখা ফলের ঝুড়ির কাছে যাচ্ছিলাম সবিককে ফল কেটে দেওয়ার জন্য। অনুপমা, মানসিক ডাক্তার দেখাও। তোমার মনে হয় মানসিক বিকৃতি ঘটেছে। আমার মনে হয় তুমি খুব বেশি চিন্তিত কিছু বিষয় নিয়ে। পাশ থেকে সবিকও বেশ বিরক্ত ভরা গলায় বলে উঠল, আমারও তাই মনে হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে তোমার কাহিনী। তোমার জন্য ঠিকমতো ব্যবসার মিটিংগুলোও করতে পারছি না। সকালের মিটিং করতে হচ্ছে দুপুরে। তুমি আমাকে জাস্ট পাগল বানিয়ে দিচ্ছ অনুপমা। তোমার এই পাগলামি আমি আর মানতে পারছি না। তুমি এরকম করতে থাকলে আমি তোমাকে তোমার বাসায় গিয়ে রেখে আসবো। টুকটুকির দায়ভার আমিই নিব। দরকার হলে তাকে অন্য কোথাও রেখে মানুষ করব। তবুও তোমার মতো পাগলের পাগলামি আর সহ্য করতে পারবো না। বাসা থেকে বের করে দেবার কথা বলাতে অনুপমা বেশ ভয় পেয়ে গেল। টুকটুকি আর সবিককে ছাড়া সে এক মুহূর্ত নিজেকে ভাবতে পারে না। যতবার এমন চিন্তা করেছে ততবার তার ভীষণ খারাপ লেগেছে। এবার সবিকের এই কথাটা তার বুকে তীরের মতো বিদ্ধ হলো। সে সবিকের পায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার পায়ে পড়ি, আমি এই বাসা থেকে কোথাও যাব না। আমি টুকটুকি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর এমন পাগলামি করব না। আমাকে মাফ করে দাও। অনুপমা, পা ছাড়ো। আর তুমি খুব ভালো করে জানো আমি সরি অ্যাকসেপ্ট করি না। আপাতত তুমি আমার সামনে থেকে সরো, বাকিটা পরে দেখা যাবে। আমি কোথাও যাব না। আমি তোমাকে আমার চোখের আড়াল করব না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি এখান থেকে চলে গেলে তুমি আমাকে রেখে চলে যাবে। আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে ছাড়া আমার ভীষণ একা লাগে, দম বন্ধ লাগে। সবিক আরও রেগে গিয়ে রুষ্ট গলায় বলল, অনুপমা, আমার সহ্যের পরীক্ষা নিও না। এখন তুমি আমার সামনে থেকে যাও। আমি যাব না। আমি চলে গেলে সায়নিকা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। আমি যাব না। আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা বলছি না। আমার কথাটা একটু শুনো প্লিজ। অনুপমা, প্লিজ পা ছাড়ো। আমার ভীষণ রাগ উঠছে তোমার এসব ন্যাকামি দেখে। এখন কিন্তু যা ঘটবে সেটা স্বাভাবিকতার মাত্রা ছড়িয়ে যাবে। অনুপমা কোনোভাবেই সবিকের পা ছাড়ছে না। যতই সবিক ছাড়াতে নিতে চায় ততই যেন অনিশ্চয়তা তাকে গ্রাস করছে। ভীষণ কষ্ট যেন তার বুকে এসে বাসা বাঁধছে। এ অবস্থায় অনুপমা আর সবিকের পা ছাড়ার কথা ভাবতে পারছে না। ফলস্বরূপ সবিক কিছুটা রাগবশত অনুপমাকে লাথি মারে। একে তো শরীর ভালো না, তার উপর সকাল থেকে এত কাহিনী কোনোভাবেই নিতে পারছে না। তার মধ্যে নিরুপমার কথাও তার ভীষণ মনে পড়ছে। সব মিলিয়ে অনুপমার এই পাগলামি সহ্য করতে না পেরে এমন কর্ম করে বসে। অনুপমা কিছুটা দূরে সরে যায়। বিছানার পাশের কর্নার সেলফটার বর নিতে গেলে সেটাও হেলে পড়ে
বিকট আওয়াজের সৃষ্টি হয়। পাশের রুম থেকে টুকটুকি দৌড়ে এসে কাঁদতে লাগলো ভয়ে। খালা রান্নাঘর থেকে এসে বোবার মতো দাঁড়িয়ে আছে। সায়নিকের কোনো বোধদয় হচ্ছে না। সে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সৌভিকের যেন উত্তেজনা আরও বেড়ে গেল। নিজের মাথায় নিজের হাত দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলো, কোন পাপ করার পর তোমাকে এ বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলাম, এখনো ভেবে পাই না। তুমি আমার জীবনটাকে বিষাক্ত বানিয়ে দিচ্ছ। আমি আর পারছি না। কালকেই তুমি এ বাসা ছেড়ে বাবার বাসায় যেও। টুকটুকিকে কিছুদিন সায়নিকা সামলাবে। এটুকু মেয়ে আমার সাংসারিকে অশান্তি নিতে নিতে পাগল হয়ে যাবে। অনুপমা এখনো মেঝেতে পড়ে আছে। সব কিছুই যেন তার বাইরে চলে যাচ্ছে। জীবনে যা চাচ্ছে তা যেন সে হারিয়ে ফেলেছে। এমতো অবস্থায় সে একজনের স্পর্শ পেল। লক্ষ্য করলো সায়নিকা তাকে ধরেছে। সায়নিকা তাকে স্পর্শ করে বলল, অনু উঠো। সবসময় এরকম পাগলামি করলে তুমি কখনো সৌভিককে পাবে না, শান্ত হও। তারপর কানের কাছে এসে হালকা সুরে বলল, খেলার প্রথমে যদি এত অস্থির হয়ে যাও তাহলে পরে কি করবে? তোমাকে আমি এ বাসা থেকে যেতে দিব না, কারণ তুমি যদি খেলাটা না দেখো তাহলে তো আমি খেলে মজা পাবো না। আমার এই খেলার একমাত্র দর্শক তো তুমি। যাও, উঠে নিজের রুমে যাও। সৌভিককে বোঝানোর দায়িত্ব আমার। অনুপমা একদম চুপ হয়ে গেছে সায়নিকার একটা কথায়। সে এ বাসায় থাকতে পারবে এটা ভেবে তার একটু ভালো লাগছে, কারণ এই বাসা ছেড়ে সে অন্য কোথাও থাকার কথা চিন্তাও করতে পারে না। অনুপমা সৌভিককে একটু আড়াল করলে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। সে আর কোনো কথা না বলে পাশের রুমে চলে গেল। খালা টুকটুকিকে সামলানোর চেষ্টা করছে। সায়নিকা কর্নার সেলফটা ধরে তুলে পাশে দাঁড় করিয়ে রাখলো। সৌভিকের কাছে গিয়ে বলল, দুঃখিত, আমার মনে হয় তুমি অনেক আপসেট হয়ে গেছো। আমার জন্যই হয়তো এত সব ঘটনা ঘটছে। সৌভিক নিজেকে কিছুটা সামলে বলল, অনুপমা একটু পাগলের মতো। জানি না মেয়েটা আমাকে এত ভালো কি করে বাসলো, তবে আমি মনে প্রাণে চাই ও ভালো থাকুক। তবে মেয়েটা দিনকে দিন মাত্রাতিরিক্ত জেদি হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারতেছে না তার প্রতি আমার ভালোবাসা কাজ করে না। আরেকবার টুকটুকির কথা চিন্তা করে ওকে ভালোবাসার চেষ্টা করেছি, তবে বিশ্বাস করো নিরুপমার কথা ভেবে আর পারিনি। সায়নিকা সৌভিকের হাতটা ধরে বলল, প্লিজ ডোন্ট বি আপসেট। সব ঠিক হয়ে যাবে, আমি সামলে নিচ্ছি। অনুর ব্যবস্থাও আমি করছি। ওকে নিয়ে এত চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। তার বয়স কম, তাই পাগলামি করছে। বয়স ঠিক হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি যেহেতু এসে গিয়েছি, সব কিছু আমি সামলে নিচ্ছি। আমার উপর ভরসা রাখতে পারো। বলে সৌভিকের চোখের দিকে তাকালো সে। সৌভিকও তার দিকে তাকালো। প্রথম নিরুপমার পর কারো প্রতি এক অদ্ভুত দৃষ্টি পড়ল সৌভিকের। সায়নিকাকে সে এর আগে দেখেনি, বিষয়টা এমন না, বরং এর আগে অনেকবার দেখেছে, তবু আজকের মতো এত নেশা জাগেনি। সৌভিকের নেশার গোড় কাটে বিকট আওয়াজে। সাথে সাথে সায়নিকাও চমকে ওঠে। আওয়াজের উৎস খুঁজতে দুজনে ঘর থেকে বের হয়ে এগোতে লাগলো। আওয়াজের উৎসটার কাছে গিয়ে দুজনে ভয়ে চুপসে গেল। এরকম অনাকাঙ্ক্ষিত কিছু দুজনের কেউই আশা করেনি। কারণ গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর গল্পটা ভালো লাগলে একটি লাইক, কমেন্টস করবে, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।